আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত জাতীয় প্রতিষ্ঠান বলে জানান তিনি। ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনীর দরবারে তিনি একথা বলেন। পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল। ঘটনার পরের শাসনামলে নানা কর্মকাণ্ড করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে প্রথমবারের মতো সেনাবাহিনীর দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। অতীতে বিভিন্ন সময় নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড ছিল সেই চেষ্টার অন্যতম ঘটনা বলে উল্লেখ করেন তারেক রহমান। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। এ সময় সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে উল্লেখ করেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ এবং সমন্বিত রাখতে শক্তিশালী সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা উন্নয়ন নিশ্চিত থাকা জরুরি। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায়। আমাদের সরকারের ভিশন হলো একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সমন্বিত বাহিনী গড়ে তোলা। বর্তমান এবং 24-এর 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে নির্বাচন সহ জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে বাহিনীর ভূমিকা আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশাদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আত্মমর্যাদা এবং শাকিলা করিম, আরটিভি, ঢাকা। এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন পবিত্র হজ পালন করবেন। 18 এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। রাত 2টোয় জেদ্দার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে প্রথম বিমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। সভায় প্রধানমন্ত্রী হজ যাত্রীদের সেবায় বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি এজেন্সিগুলোকে 3 দিনের মধ্যে আবাসন সংক্রান্ত তথ্য ধর্ম মন্ত্রণালয় পোর্টালে আপলোড করার নির্দেশ দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে বলে জানান তিনি। এদিকে আইনি প্রক্রিয়া মেনেই সব অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের কাজ চলছে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জাতীয় সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ পাশের বাধ্যবাধকতা এবং বিরোধী দল জামাত ইসলামীর ওয়াকআউটকে কেন্দ্র করে সচিবালয়ে এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন। সময় স্বল্পতার কারণে সবগুলো বিল পাশ করা সম্ভব হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অধ্যাদেশ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন। যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সেই কারণে তিনি মনে করেছেন 91টা না হয় প্লেস হলো, 16টা প্লেস হবে না,
বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো এই 91টার মধ্যেই অন্তর্ভুক্ত। মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিল নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে গণভোট প্রসঙ্গ ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি নিজে গুমের শিকার। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায় যেটার এখতিয়ার বর্তমান আইসিটি কোর্ট কিন্তু হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার সম্পন্ন একটা আদালত। অধ্যাদেশের মাধ্যমেও আর্টিকেল 93 অনুসারে রাষ্ট্রপতি এমন কোনো বিধান করতে পারেন না যে বিধানের মাধ্যমে সংবিধানের কোনো ধারা পরিবর্তন হয়ে যায়। পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট সংসদে কেন উত্থাপিত হয়নি? সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিলের মাধ্যমে কোনো একটি পয়সাও খরচ হয় না, একটা পদও নিয়োগ করা হয় নাই, সুতরাং এটা হেফাজতের দরকার নাই, এটা রহিত হয়ে গেছে। তা আমরা পরের সেশনে এটা আনবো, এটাতে এই সেশনেই আনবো এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আইনমন্ত্রী জানান, গুম কমিশন, মানবাধিকার কমিশন সংক্রান্ত বিলগুলো অধিকতর বিবেচনার জন্য পাশ করা হয়নি, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। এ সময় বিল পাশের ক্ষেত্রে সরকার আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। যে কাজটা আমরা করতে পারিনি তা হলোই আমরা খুব আন্তরিকভাবে চেয়েছি বিরোধী দলীয় মাননীয় বন্ধুগণ বা সদস্যবৃন্দ তারা যেন পার্টিসিপেট করতে পারে। বিলাল হোসেন, RTV, ঢাকা। বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিন আজ। ফর্ম নিতে বিভিন্ন এলাকা থেকে দলীয় কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 2 দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 1072টি আর জমা পড়েছে 300টি। ফর্ম সংগ্রহ বা জমাদানের সময়সীমা নির্ধারিত থাকলেও ঊর্ধ্বতন নেতৃত্ব চাইলে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইয়ে বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ ও জমাদান কার্যক্রমের শেষ দিনে মনোনয়ন ফর্ম কিনতে ও জমা দিতে নেতাকর্মীদের ভিড়। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এবার প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা, জামানত ফি ধরা হয়েছে 50,000 টাকা। এই 17 বছর অবহেলিত এলাকায় নারীদের জন্য যে কাজ করা হয়নি এবং আমি প্রত্যেকটা ঘরে ঘরে যে দেখছি নারীদের কি দুর্দশা। অনেক বিধবা আছে, তারা কোনো ভাতা পায় না। অনেক সময় আমাদের যে 31 দফা আছে সেটা বাস্তবায়ন করব। নারী উদ্যোক্তা তৈরি হতে সাহায্য করব, পরামর্শ দেব যাতে তারা তাদের বাচ্চাদেরকে মানুষ করতে পারে এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমি নাম লিখিয়েছি, ফর্ম কিনেছি এবং আমি জমা দিয়েছি। বাদবাকিটা আমার চেয়ারম্যানের হাতে এবং আমাদের দলীয় চেয়ারম্যান, আমাদের বিএনপির চেয়ারম্যান এবং দলের নেতারা তারাই নির্ধারণ করবে যে আসলে আমরা কে যোগ্য কে অযোগ্য। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে যারা বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে তাদেরকে মনোনয়ন দিবে দল। আন্দোলন সংগ্রামে অনেক অবদান আছে, রাজপথে তারা পরিশ্রম করেছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং যাদের মেধা, মননশীলতা সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার। সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সমাজের নানা স্তরের মানুষ তারা উৎসাহিত হয়। হাসান মাহমুদ, RTV, ঢাকা। শেরপুর 3 আসনের নির্বাচনে বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশাহ শপথ নিয়েছেন। রোববার দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনের 4র্থ তলায় নিজ কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথ গ্রহণের পর 2 সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি সহ অন্যরা উপস্থিত ছিলেন।
হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 10 শিশুর। এর মধ্যে 4 জনের হামে এবং 6 জনের সন্দেহজনক মৃত্যু হয়েছে। রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1428 জন শিশু। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে 2639 জন এবং সন্দেহজনক রোগী 10,225 জন। এ নিয়ে গত এক মাসে হাম ও এর উপসর্গে 179 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে গত 24 ঘন্টায় 703 শিশু আক্রান্ত সহ 9 জনের মৃত্যু হয়েছে। সবার সহযোগিতা পেলে হামের এই ভয়াবহতা সফলভাবে মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোববার থেকে ঢাকাসহ 4টি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হাম রুবেলা বা MR টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়। এ রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টিকাদান কার্যক্রম আরও জোরদার করেছে সরকার। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। এই কর্মসূচির আওতায় 12,19,957 শিশুকে টিকা দেয়া হবে, যা চলবে 11ই মে পর্যন্ত। আমরা একটি বাংলাদেশ চাই, আর আমাদের তারিখ থেকে আমরা মিজেলসের জন্য বাংলাদেশে 18টি ডিস্ট্রিক্ট 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি। বাট আজকে কিন্তু আমরা সবচেয়ে ডেন্সলি এরিয়াটা শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন অ্যান্ড বরিশাল সিটি কর্পোরেশন। আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। এসএমই ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত তহবিল 300 কোটি টাকা থেকে বাড়িয়ে 2000 কোটিতে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে এসএমই বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে 15% ছাড়া বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। সরকার তাদের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি। 7 দিনের এই মেলা চলবে 18ই এপ্রিল পর্যন্ত। পহেলা বৈশাখের দিন সকাল 8টা থেকে আর অন্যান্য দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে মেলা। এই 300 কোটি টাকার তহবিল 2000 কোটি টাকায় উন্নীত হবে ইনশাআল্লাহ। আমরা এসএমই খাতের বিকাশ চাই, উত্তরোত্তর বিকাশ চাই। পণ্যের মধ্যে বৈচিত্র্য আনা, বেশি বেশি মানুষকে এটার সাথে সম্পৃক্ত করা, বেশি কর্মসংস্থান তৈরি করা, এগুলি হচ্ছে আপনাদের কাজ। আপনাদের জন্য আমরা ফ্যাসিলিটেটর হিসাবে সরকার সবসময় পাশে থাকব। এবারে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গ। আলোচনা ভেস্তে যাওয়ায় এবার একদিনে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হরমুজ প্রণালী পারাপারে ইরানকে টোল দিলে সে জাহাজও আটক করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার পরিণতি ভালো হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ইরানের সঙ্গে আলোচনায় ব্যর্থতা, এরপর সে ব্যর্থতা ঢাকতে একের পর এক হুমকি। এবার উপযুক্ত সময় বুঝে তেহরানকে শেষ করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ওয়াশিংটন। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে পাল্টা অবরোধের ঘোষণাও দিয়েছেন তিনি। ইরানকে টোল দিয়েছে এমন প্রতিটি জাহাজ খুঁজে বের করে সেগুলোকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নৌবাহিনীকে। তিনি সতর্ক করে বলেন, যারা বেআইনিভাবে ইরানকে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের নিরাপদ যাতায়াতের আর কোনো সুযোগ দেয়া হবে না। তবে ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে পাল্টা সতর্ক করেছে আইআরজিসি। সংস্থাটি জানিয়েছে, কোনো বেহিসেবি পদক্ষেপ নিলে হরমুজ প্রণালীর ঘূর্ণিপাকে আটকে যাবে ওয়াশিংটন। এর আগে হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেই। জলপথটি দিয়ে জাহাজ চলাচলের জন্য এখন থেকে ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন বাবেই। এদিকে বৈঠকের ব্যর্থতার দায় যুক্তরাষ্ট্রকে দিয়েছে তেহরান। বৈঠকের পর ইরানের
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, এবারও ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তার মতে পূর্ব অভিজ্ঞতার কারণে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখেনি তেহরান। শনিবার ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরেও উভয় পক্ষের দর কষাকষি আশানুরূপ না হওয়ায় ব্যর্থ হয় কাঙ্ক্ষিত শান্তি চুক্তি। সে সময় আলোচনার ব্যর্থতা ইরানের জন্য খারাপ ফলাফল বয়ে আনবে বলে সতর্ক করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিনিয়ামিন, আরটিভি। কাটছে না জ্বালানি তেলের সংকট। চট্টগ্রামে পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। এই বাড়তি চাহিদা সামাল দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তেল সংকটে বিপাকে আছে নেত্রকোনা যানবাহন চালকরা। জামালপুরের বকশীগঞ্জে পেট্রোল অকটেন সংগ্রহ করতে ৬ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এদিকে ডিজেল সংকটে মেহেরপুরে মরিচ, পাট এবং সবজি আবাদ ব্যাহত হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। রাজধানীর মাদানী এভিনিউতে নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণ করল বৈশ্বিক নিউ এনার্জি ভেহিকল নির্মাতা BYD। নতুন এই শোরুমে ইলেকট্রিক ভেহিকল ও প্লাগ ইন হাইব্রিড গাড়ি বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, BYD বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, অটোফিক্স লিমিটেডের চেয়ারম্যান লুৎফর রহমান এবং ম্যানেজিং ডিরেক্টর রাজ ঘোষ। অনুষ্ঠানে জানানো হয়, দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে কাজ করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। প্রয়াত হলেন ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, অসংখ্য কালজয়ী গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। রোববার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ভারতীয় সঙ্গীতের এই প্রবাদ প্রতিম নক্ষত্রের বর্ণিল জীবনগাথা তুলে ধরছেন মারজান ইভান। ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। ১৯৩৩ সালে সঙ্গীতাশ্রয়ী মঙ্গেশকর পরিবারে তার জন্ম। মাত্র ৯ বছর বয়স থেকেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। ১৯৪৩ সালে চলচ্চিত্রের প্রথম গান রেকর্ড করার পর ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন। বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা না পড়ে নিজস্ব গায়কী ঢঙে তিনি কয়েক দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন। আশা ভোসলের ব্যক্তিগত জীবন ছিল বেশ নাটকীয়। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব গণপতরাও ভোসলেকে বিয়ে করেন তিনি। তবে শ্বশুরবাড়ির দুর্ব্যবহারের কারণে তিনি সেই সম্পর্ক ত্যাগ করেন। পরবর্তীতে ১৯৮০ সালে বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৯৪ সালে RD বর্মনের মৃত্যু পর্যন্ত তারা একসাথেই ছিলেন। ৮ দশকের বেশি সময় ধরে সঙ্গীতাঙ্গনে সক্রিয় ছিলেন আশা ভোসলে। পিয়া তু আব তো আজা, কজরা মোহাব্বত আলা বা দিল চিজ ক্যা হে এর মতো অসংখ্য জনপ্রিয় গানের জন্য তিনি জাতীয় স্বীকৃতি লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 7 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার প্রস্থান যেন ভারতীয় সঙ্গীতের একটি স্বর্ণালী অধ্যায়ের ইতি টানল। সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। মারজান ইভান, RTV। দলের বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত হলেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানায় ক্লাব কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে।
টিম লিডারের দায়িত্ব পেয়েছেন ক্লাবটির স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবু। গেল মৌসুমে এই কোচের অধীনেই 23 বছর পর শিরোপা জিতেছিল সাদা কালোরা। এই মৌসুমে 12 ম্যাচে মাত্র 2 জয়ে দলটির অর্জন 11 পয়েন্ট। 10 দলের মধ্যে অবস্থান 7-এ। শুক্রবার চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ফিরতি লেগে হেরে শিরোপার রেস থেকে পুরোপুরি ছিটকে যায় দলটি। রোববার সন্ধ্যায় বরখাস্তের চিঠি পাওয়ার ঠিক আগেও দলকে অনুশীলন করিয়েছেন আলফাজ। সবকিছু ঠিক থাকলে রোনান সুলিভানরা ঢাকার মাটিতে খেলবে এএফসি অনূর্ধ্ব 20-এর বাছাইয়ের ম্যাচগুলো। চলতি বছর আগস্টে অনুষ্ঠেয় এ গ্রুপের খেলাগুলো হোস্ট করার জন্য এরই মধ্যে এএফসি বরাবর আবেদন করেছে বাফুফে। ঢাকা জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনাকে দেখানো হয়েছে সম্ভাব্য ভেন্যু হিসেবে। এএফসি থেকেও মিলেছে সবুজ সংকেত। বিকেলে বাফুফেতে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে এসব তথ্য জানান ডেভেলপমেন্ট কমিটির সভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। বাংলা নববর্ষ উপলক্ষে পল্টনে আয়োজন করা হবে বৈশাখী ক্রীড়া উৎসব। মঙ্গলবার সকাল 10টায় আয়োজনটির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে অলিম্পিক ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আয়োজকরা। দিনব্যাপী এই আয়োজনে থাকছে আর্চারি, কাবাডি, লাঠি খেলা, ভলি খেলা সহ 11টি দেশীয় গেমসের আয়োজন। দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।